সাংবাদিক প্রবীর শিকদারের জামিন মঞ্জুর, রিমান্ডের মেয়াদ শেষের আগেই নেওয়া হলো আদালতে। কুষ্টিয়ায় শোক দিবসের র্যালিতে নিহত সবুজ হত্যা মামলার আসামি জাকির ক্রসফায়ারে, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, এখনো ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত আনিস। বাড্ডায় ট্রিপল মার্ডারের 5 দিনের মাথায় আবারও রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত। মানি লন্ডারিং আইনে পরিবর্তন আনায় অপরাধ দমনে গতি ফেরার আশা বাংলাদেশ ব্যাংকের, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। এবং রাজধানীতে অনিয়ন্ত্রিত রিকশা চলাচলে বাড়ছে যানজট, অঞ্চলভেদে নিয়ন্ত্রণের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের, শিগগিরই শৃঙ্খলায় আনার আশ্বাস সিটি মেয়রের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। কুষ্টিয়ায় শোক দিবসের র্যালিতে নিহত সবুজ হত্যা মামলার সন্দেহভাজন আসামি জাকির হোসেন গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলছে বন্দুক যুদ্ধে তার মৃত্যু হয়। গোয়েন্দা পুলিশ জানায় গত রাতে নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের জগতি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোয়েন্দা পুলিশের দলটি চেচুয়া রেলবাজার এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন জাকির। পরে সন্ত্রাসীরা পিছু হটলে আহত জাকিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হন 5 পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। জাকির দুলাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। এদিকে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের এই ঘটনায় অস্ত্র তুলে দফায় দফায় গুলি ছোড়া বহিষ্কৃত পুলিশ সদস্য আনিসকে এখনো আটক করতে পারেনি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের আশ্রয়ে গা ঢাকা দিয়েছে সে। এদিকে যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে মূল আসামিরা। এতে আতঙ্কে দিন পার করছে পরিবারটি। তবে আনিস সহ সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। কুষ্টিয়া প্রতিনিধি SM রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 15ই আগস্ট শোক দিবসে সংঘর্ষের সময় কালো পাঞ্জাবি পরিহিত আনিসুর রহমান অস্ত্র উঁচিয়ে দফায় দফায় গুলি ছোড়ার ভিডিও চিত্র দেশের গণমাধ্যমে প্রচার হয়। এরপর দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে তাকে নিয়ে, কিন্তু প্রভাবশালীদের আশ্রয়ে থাকায় এখন পর্যন্ত আনিসকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, গত বছর জানুয়ারিতে রাজধানীর কাফরুল থানায় কর্মরত অবস্থায় অনৈতিকভাবে টাকা লেনদেনের অভিযোগে বরখাস্ত হয় কুষ্টিয়ার সদর উপজেলার মিনাপাড়ার মোশাররফ হোসেন মণ্ডলের ছেলে আনিস। এরপর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমিজুর রহমানের গানম্যান হিসেবে কাজ শুরু করে। কিন্তু এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলতে চান না। শটগান তো মমিজুর, সেগুলি করার কে? আনিসে গ্রেফতার করা হচ্ছে না, কারণ প্রশাসন কি বসে বসে আঙুল চড়ছে নাকি? আনিসে গ্রেফতার করার খোঁজ নাই, মমিজুর গ্রেফতার করার খোঁজ নাই। এদিকে 4 দিন পার হলেও সবুজ হত্যাকাণ্ডের মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত নিহতের স্বজনেরা। তাদের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা। 2 ভাই শহরে গেছিলাম, আসার পথে 2টা মোটরসাইকেল পাঁচ খুব তাড়া করে আসছিল। তো ছোট ভাই বললাম তো মোটরসাইকেল ধরে তার, তো আমার 2টো বাচ্চা আবার তেল নিতে ওষুধ নিতে গিয়েছে, ওষুধ নিতে গেলে খুব মারা মারেছে। মায়ের সে ছেলেবেলে আমার হাঁটতেই পারছে না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, এই সন্ত্রাসীদের খুব দ্রুত গ্রেপ্তার করে এটা শাস্তিমূলক ব্যবস্থা যাতে হয়। অবশ্য বহিষ্কৃত পুলিশ সদস্য আনিস এবং হত্যায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। যে এই ঘটনা ঘটিয়ে থাকুক, সে যেই হোক, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সে যদি পুলিশের কোনো সদস্য হয়ে থাকে তাতে যায় আসে না, আইন আইনের মতোই চলবে। তাকে অবশ্যই বিচারের জন্য আদালতে আসতেই হবে। গত 15ই আগস্ট শোক দিবসের র্যালি শেষে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সবুজ নামে এক যুবলীগ কর্মী নিহত হয়। এই ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে 20 জনের বিরুদ্ধে মামলা করে পরিবার। সময় সংবাদ, কুষ্টিয়া। রাজধানীর টিকাটুলিতে দুর্বৃত্তদের গুলিতে আহত যুবলীগ নেতা আব্দুল মান্নান মারা গেছেন। সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 10:30টার দিকে ঢাকা দক্ষিণ সিটির 31 নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাসায় ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে আব্দুল মান্নানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।
পরে সকালে সেখানে মারা যান তিনি। হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের 3 আইনজীবীকে আটক করেছে র্যাব 7। দুপুরে চট্টগ্রামে র্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ জানান, সকালে রাজধানী ধানমন্ডিতে অভিযান চালিয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন এবং অ্যাডভোকেট বাপনকে আটক করা হয়। কয়েক মাস আগে চট্টগ্রামের হাটহাজারী, বাঁশখালী এবং হালি শহর এলাকায় জঙ্গি সংগঠনটির 3টি আলাদা আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এই ঘটনায় সে সময় 22 জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদেই উঠে এসেছিল ফারজানা, লিটন ও বাপনের নাম। তদন্তে জানা যায়, সংগঠনটিকে শুধুমাত্র অস্ত্র কিনতেই 1,08,00,000 টাকা দিয়েছিল এই 3 জন। এর মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা বিএনপির সাবেক চিফ হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তার সঙ্গে যান মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা। গতকাল ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতির মাধ্যমে প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুর খবর জানানো হয়। শুভ্রা মুখার্জির জন্ম বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে। সময় সংবাদে আরো থাকছে। খুলনার দৌলতপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত। সকাল থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। স্টেশনে আটকা পড়েছে 5টি ট্রেন। এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনালের নিজস্ব অর্থে যন্ত্রপাতি কেনার অনুমতি পেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতার আশ্বাস নৌ পরিবহন মন্ত্রীর। সাংবাদিক প্রবীর শিকদারের জামিন মঞ্জুর করেছেন ফরিদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সকালে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে আদালতে হাজির করা হলে বিচারক হামিদুল ইসলাম জামিন মঞ্জুর করেন। পুলিশ জানায়, আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করলেও নির্ধারিত সময়ের আগেই জিজ্ঞাসাবাদ শেষ হয় আজ তাকে আদালতে হাজির করা হয়। এ সময় দুপক্ষের যুক্তিতর্ক শেষে একজন উকিল এবং 5,000 টাকার বন্ডে সই বাবদ আদালত প্রবীর শিকদারের জামিন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। গত 10 আগস্ট প্রাণনাশের আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর শিকদার। স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ধনকুবের মুসা বিন শমশের ও যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার দায়ী থাকবেন বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে মামলা হলে রোববার রাতে রাজধানীর ফার্মগেটে নিজ অফিস থেকে আটক হন প্রবীর শিকদার। ভিসা জটিলতা কাটিয়ে ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রা। দ্বিতীয় দিনে যেতে না পারা 419 যাত্রী প্রায় সবাইকেই সৌদি আরবে পাঠানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আশকোনা হজ ক্যাম্পের আইটি ইনচার্জ কবির আল মামুন। বাংলাদেশ বিমানের ফ্লাইট ও অন্যান্য বেসরকারি হজ যাত্রীদের সঙ্গে সরকারি হজ যাত্রীদের পাঠিয়ে সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত 1300 লোকের ভিসা সংক্রান্ত যে জটিলতা ছিল সৌদি দূতাবাসের সহযোগিতায় তা কেটে গেছে বলেও দাবি করেন আশকোনা হজ ক্যাম্পের কর্মকর্তা। আজ সকালে 7:04 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। এ পর্যন্ত 29টি ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট 11,275 জন সৌদিতে গেছেন। সরকারি এবং বেসরকারি মিলিয়ে 29টা ফ্লাইট গিয়েছে। 29টা ফ্লাইটে 11,275 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছে। ভিসার যে জটিলতা ছিল সেটা কেটে গেছে, এখন আর কোনো জটিলতা নেই। প্রতিদিন 15 থেকে 17,000 ভিসা পাওয়া যাচ্ছে এবং সৌদি এমবেসি খুব আন্তরিকতার সাথে ভিসা দিচ্ছে। এই মুহূর্তে রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে আছেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান খবির। হজ পরিস্থিতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খবির, থেকে শুরু হয়ে আজও চলছে হজ যাত্রীদের সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা। তো এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে রয়েছে,
ফ্লাইট সংখ্যা 32, অর্থাৎ 32টি ফ্লাইটে করে এই পর্যন্ত 12,394 জন হজ যাত্রী যারা সৌদি আরবের উদ্দেশ্যে গিয়েছেন। একটু ফ্লাইট শিডিউলের ক্ষেত্রে ঝামেলা হয়েছিল। সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে সকাল 8:20 যে ফ্লাইটটি যাওয়ার কথা ছিল সেটি এখন পরিবর্তন করে 2:20 করা হয়েছে। একটু আগে ইনফরমেশন সেন্টার বা তথ্য কেন্দ্র যে রয়েছে এখানে সেখান থেকে এই তথ্যটি জানানো হয়েছে আমাদেরকে। এছাড়া ফ্লাইট শিডিউল আজকে তেমন হয়নি, তেমন শিডিউল বিপর্যয় হয়নি। আর মোট 10টি ফ্লাইট আজকে যাবার কথা রয়েছে। একটু আগে যে তথ্যগুলো আমরা পেয়েছি যে সরকারি ব্যবস্থাপনায় যেসব হাজি যেতে পারেননি তাদের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তাদেরকে সরকারিভাবে অর্থাৎ বাংলাদেশ বিমানের যে ফ্লাইট আছে সেগুলোর মাধ্যমে কিন্তু পাঠানো হবে। তবে তারা অনেকেই বেশ কয়েকদিন যাবত এখানে অপেক্ষা করছেন, আগে ভাগে এসেছেন। এই মাত্র 10 মিনিট আগে আমরা দেখলাম যে 2:20 যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটের যে হজযাত্রী রয়েছেন তারা একটু আগে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করেছেন। সেখানে যেহেতু বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয় যার কারণে তাদের যে মোয়াল্লেম রয়েছে এবং অন্যান্য পথ প্রদর্শক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যারা রয়েছেন তারা তাদেরকে আগেভাগেই বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে গেছেন। আর আপনারা জানেন যে 1,01,758 জন মোট সরকারি বেসরকারিভাবে এবার যাওয়ার কথা। তো তথ্য কেন্দ্রে আমরা আরেকটি তথ্য পেয়েছি যে ভিসার আবেদন করা হয়েছে এখন পর্যন্ত 95,496টি। তারা বলছেন যে যেহেতু আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত হজযাত্রীরা যেতে পারবেন সে কারণে কোনো তাড়াহুড়ো নেই। তবে বেশিরভাগ লোকই অর্থাৎ আগে থেকে যে আশঙ্কাগুলো করা হয় যে শেষের দিকে তাদের কোনো ঝামেলা হয় কিনা সে কারণে আগে ভাগেই তারা কিন্তু তাদের আবেদন প্রক্রিয়া বা আবেদন কার্যক্রম সেরে রাখছেন। সে কারণে 1,01,758 জনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত 95,416 জনের যে আবেদন সেটি পাওয়া হয়েছে। আর সৌদি এম্বাসি থেকে যে ভিসা সংক্রান্ত যে জটিলতাটি হয়েছিল এই বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে আমাদেরকে। সৌদি এম্বাসি প্রথমে বলেছিল যে ছবির যে পরিমাণ সেগুলো 50 কিলোবাইট হতে পারবে সেই ডাটাগুলো, কিন্তু সেগুলো পরবর্তীতে দেখা যায় 12 কিলোবাইট তারা নির্ধারণ করে দেয়, যে কারণে যাদের ছবিগুলো 50 কিলোবাইট বা 12 কিলোবাইটের বেশি ছিল তাদের ক্ষেত্রে ঝামেলাটি হয়েছে। সেই সংখ্যা 1000 দেড়েকের মতো, 1300 একটু বেশি। তারা বলে যে সর্বশেষ 1500 বেশি অবশ্যই হবে না, এরকম দাবি করেছেন তারা। তো তাদের সেই ছবিগুলো এখন আইটির এখানে যে কর্তৃপক্ষ রয়েছেন তারা বলেন যে 5 থেকে 6 কেবির মধ্যে তারা নিয়ে আসছেন বা 5 থেকে 6 কিলোবাইটের মধ্যে তারা কিন্তু নিয়ে আসছেন, যার কারণে এখন আর ভিসা সংক্রান্ত জটিলতা নেই। তবে যারা ইতিমধ্যে বাদ পড়েছেন তাদেরকে অবশ্যই সৌদিতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। তাদের আবেদনগুলো গ্রহণ করা হয়েছে এবং সেগুলো কিন্তু প্রক্রিয়াজাত করা হচ্ছে। তো এই ছিল আপাতত আমার কাছে উত্তরার আশকোনা যে হজ ক্যাম্প রয়েছে সেখান থেকে আবারও সবশেষ খবর। রাজধানীর উত্তরে আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মিজানুর রহমান খবির। তিনি জানাচ্ছিলেন সৌদি আরবে হজ পালন উপলক্ষে গমনেচ্ছু মানুষের খবরাখবর। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। মানি লন্ডারিং আইনে পরিবর্তন এনে তদন্তভার দুদকের পরিবর্তে পুলিশ, এনবিআর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে দেয়ায় অপরাধ দমনে গতি ফিরবে, এমনটি মনে করে এসব সংস্থার সমন্বয়ের দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। তবে নিজেদের অপারগতায় দায়িত্ব স্থানান্তর করা হয়নি, বরং অপরাধ দমন ত্বরান্বিত করতেই নতুন আইন করা হয়েছে বলে মনে করে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে অর্থনীতি বিশ্লেষকের অভিমত, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় শক্তিশালী না হলে অর্থ পাচার সহ মানি লন্ডারিং প্রতিরোধে তৈরি হবে দীর্ঘসূত্রতা। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অর্থ পাচার সহ সব ধরনের মানি লন্ডারিং মামলার তদন্ত করার দায়িত্ব ছিল দুর্নীতি দমন কমিশন দুদকের। তবে এই আইন সংশোধন করে শুধু দুর্নীতি ও ঘুষ সম্পর্কিত মানি লন্ডারিং অপরাধী তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে এই সংস্থাকে। অন্য অপরাধের তদন্ত করবে পুলিশ, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আর এসব সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে কেন্দ্রীয় ব্যাংকের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা BFIU। তবে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করার কাজটি বেশি জটিল এবং তা শক্ত হাতে করতে না পারলে অপরাধ তদন্তে আরো দীর্ঘসূত্রতার আশঙ্কা এই অর্থনীতি বিশ্লেষকের। যেখানে বাংলাদেশ ব্যাংক এবং বিসেক একসাথে কাজ করতে পারছে না, সেই ক্ষেত্রে এত বড় 4টি প্রতিষ্ঠান কিভাবে কাজ করবে সেখানে আমাদের প্রশ্ন রয়েছে। সকল এজেন্সিগুলো যদি একসাথে বসে তারা একসাথে কাজ করার জন্য একটা গাইডলাইন তৈরি করতে পারে, আমার তো মনে হয় ইটস এ স্টেপ ফরওয়ার্ড। সমন্বয়হীনতার আশঙ্কা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনে বিভিন্ন সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান সরাসরি ও দ্রুত হবে এবং এর ফলে সব ধরনের তদন্ত কাজ গতিশীল হবে বলেও মনে করেন ব্যাংকের মুখপাত্র। একা দুদকের পক্ষে এই এতগুলো সাবজেক্ট নিয়ে তদন্ত করা বেশ কঠিন ছিল। দুদকের কাছে তথ্য চাই, দুদক হয়তো আবার সেটা পুলিশের কাছে চায় এবং পুলিশ আবার সেই তথ্য সংগ্রহ করে দুদককে দেয়। অনেক ক্ষেত্রে আমরা তথ্য পাই না। এখন কিন্তু আমরা সরাসরি পুলিশের সাথে, এনবিআর এর সাথে সরাসরি কাজ করতে পারবো, যোগাযোগ করতে পারবো। সুতরাং
সুতরাং এটা অনেক গতিশীল হবে নতুন আইনে। এদিকে দুদকের ব্যর্থতায় নয়, বরং আগের আইনে কোনো ত্রুটি থাকতে পারে বিধায় এমন পরিবর্তন হতে পারে বলে মনে করে দুদক। হয়তো কোনো রকম জটিলতা আছে বা কোনো এজেন্সি মনে করছে যেটা আমাদের করা উচিত বা আমাদের এটা ছিল, তারা একটা যুক্তি তুলে ধরেছেন হয়তো কর্তৃপক্ষের কাছে, সেই যুক্তি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তারা করছেন। আইন তৈরি করার এখতিয়ার সরকারের, তাই নতুন আইন অনুযায়ী দুদক তার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিক প্রবীর শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী গণ অনশন পালন করছেন সাংবাদিকরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শুভ, নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ তারা প্রতীকী গণ অনশন করছেন। তবে এই গণ অনশন চলাকালেই কিন্তু আমরা জানতে পেরেছি প্রবীর শিকদার তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এখানে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন এবং বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মুকসুদ তারা কিন্তু উপস্থিত ছিলেন। তারা বক্তব্য দিয়ে গেছেন এবং তারা বলে গেছেন যে এটি কিন্তু একটি আংশিক জয় অর্জিত হয়েছে, কিন্তু তাকে যেভাবে হাতকড়া পরানো হয়েছে, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাকে চোখ বেঁধে যে বিভিন্ন অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তারা দাবি করে গেছেন এবং তার মুক্তির পর তার নিরাপত্তা ব্যবস্থা সহ তার ক্ষতিপূরণের ব্যবস্থা দেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং সরকারের যত উচ্চপদস্থ কর্মকর্তাই হোক না কেন, তারা যদি যুদ্ধাপরাধের কোনো অপরাধের সাথে যদি তারা সংশ্লিষ্ট থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা জনগণকে এগিয়ে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং এইরকম একজন সম্মানিত ব্যক্তিকে, যিনি শহীদ পরিবারের সন্তান এবং এই মাসেই যিনি তার পরিবারের 14 জন ব্যক্তিকে হারিয়েছেন, তার সাথে এরকম একটি আচরণ করা এটা অনেক নিন্দনীয় বলে তারা জানিয়েছেন। এবং বক্তারা বারবারই বলেছেন এরকম কোনো আচরণ এর পরবর্তীতে যাতে কোনো ব্যক্তির বিরুদ্ধে করা না হয়। এবং তিনি সরকারের বহুদিন থেকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তিনি লিখছিলেন। তো এই ছিল গণ অনশনের সবশেষ খবর। সজল। সাংবাদিক প্রবীর শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী গণ অনশন পালন করছেন সাংবাদিকরা। সেখানকারই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। দেশে আইনের শাসন নেই বলেই হত্যা, খুন সহ সব ধরনের অপরাধ বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সকালে 6 দিনের সফরে রংপুরে পৌঁছে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। এ সময় তিনি সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতার করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন। সুশাসন অভাব এবং আইনের শাসন অভাব সর্বত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনতে বলতে ব্যর্থতাই বলতে হবে। এটা সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যার যা খুশি করছে, যাকে খুশি মারতেছে। এটা আমাদের নাগরিক জীবন খুব বিপদগ্রস্ত এখন। সাংবাদিক হিসাবে একটা বৃদ্ধ লোক এবার নেওয়া ঠিক হয়নি। ফেসবুকে তো অনেক কিছু লাগে, এগুলো তো সিরিয়াসলি কেউ নেয় না। মাদারীপুরের ডজনখানেক মানবাধিকার ও নারী উন্নয়ন সংস্থা থাকলেও নেই তাদের কোনো কার্যক্রম। অথচ দাতা সংস্থা থেকে লাখ লাখ টাকা অনুদান পেলেও অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে না এই সংস্থাগুলো। সবশেষ বখাটেদের হাতে নিহত স্কুল ছাত্রী সুমাইয়া ও হ্যাপির পরিবারের কোনো খোঁজ পর্যন্ত নেয়নি তারা। সংস্থাগুলোর এমন ভূমিকায় ক্ষুব্ধ আইনজীবীরা। আর নামধারী এ সংস্থাগুলোর সনদ বাতিলের দাবি সুশীল সমাজের। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 29 মে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাদারীপুর জেলা শাখার কার্যক্রম চালু হয়। শুধু এ সংস্থাটি নয়, গত কয়েক বছর ধরে জেলায় চালু রয়েছে আশার আলো, মহিলা কল্যাণ সংস্থা সহ বেশ কয়েকটি মানবাধিকার ও নারী উন্নয়ন সংস্থা। মানবাধিকার রক্ষা ও দরিদ্র মানুষকে সহযোগিতা করার নামে নিবন্ধিত এসব সংস্থার কার্যালয় বেশিরভাগ সময় থাকছে বন্ধ। অথচ প্রতিনিয়ত দেশি বিদেশি দাতা সংস্থা থেকে অনুদান পেলেও অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে না কেউই। সবশেষ গত 13ই আগস্ট জেলার মোস্তফাপুরে নির্যাতনের পর 2 স্কুল ছাত্রীকে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। কিন্তু এখনো পর্যন্ত তাদের পরিবারের খোঁজ খবর নেয়নি কোনো সংস্থা। আমি কি দিয়ে চালাম? আমি তো এই নাতিগুলি আমি বাঁচবো কিভাবে? আমার তো এই টেনশন। সাহায্য যদি এরা না করে, আমরা গরিব মানুষ কিভাবে আমরা এই দেশে থাকবো? এদিকে একের পর এক নারী নির্যাতনের ঘটনার পরও সংস্থাগুলোর নীরব ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় আইনজীবীরা। বিদেশিদের অনেক আর্থিক সহায়তা আসে,
অনেক সহযোগিতা আছে, অনেক ডোনেশন আছে, সেই সব ডোনেশনগুলো কোথায়? আর্থিক সহায়তা কোন দুস্থ মানুষ, কোন সাধারণ মানুষ যদি নাই পেল, তাহলে এই ধরনের মানবাধিকার সংগঠনের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা এটা প্রশ্নব্যঞ্জক একটা ব্যাপার। অবশ্য এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি এসব সংস্থার কর্মকর্তারা। তবে নামধারী সংস্থাগুলোর সনদ বাতিলের দাবি জানিয়েছে সুশীল সমাজ। যদি আমরা পাশে পেতাম তাহলে সচেতনতা যেমন বাড়তো, পাশাপাশি এই সমস্ত ঘটনার বিচার হতো। যারা মানবাধিকার কর্মী হিসেবে বিভিন্ন সংগঠনের নাম ভাঙিয়ে চলেন, তাদের লাইসেন্সটা বাদ দেওয়া উচিত, যে তারা কোনো কাজের ক্ষমতা রাখে না। হিউম্যান রিসোর্স হেলথ ফাউন্ডেশন ও মানবাধিকার সেল সহ জেলায় 12টি মানবাধিকার ও নারী উন্নয়ন বিষয়ক সংস্থা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। খুলনার দৌলতপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোর 6:30টার দিকে দৌলতপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ জানায় ঈশ্বরদী থেকে চাল বোঝাই একটি ট্রেন খুলনা যাচ্ছিল। ট্রেনটি দৌলতপুর স্টেশন এলাকায় পৌঁছলে এর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন বন্ধ হয়ে যায়, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল থেকে সৈয়দপুর, রাজশাহী ও ঢাকাগামী 5টি ট্রেন স্টেশনে আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে রিলিফ ট্রেন দিয়ে বগি দুটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে বগি উদ্ধারের পরও রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও 4 ঘন্টা লাগবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। কিভাবে আপনার মেইন লাইন থেকে লোক লাইনে ঢোকার সময় পড়ে গেছে। এখন কারণ এই মুহূর্তে বলা যাবে না, কারণ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন, ওনারা অনুসন্ধান করবেন, তখন ওনারা কারণ বলতে পারবেন কি অ্যাকচুয়াল কি কারণে পড়ছে। এই গাড়িটা লোড নিয়ে আসতেছিল আপনার ঈশ্বরদী থেকে দৌলতপুর স্টেশনে। আশা করি 4 ঘন্টার মধ্যে আমরা কভার করবো। এখন আমাদের এককভাবে তো আমাদের কাজ না, প্রত্যেকের আমাদের রেলওয়েতে 12টা সেকশন আছে, এক একজনের এক একটা দায়িত্ব আছে, যার যার কাজ সে করবে। দিন দিন রাজধানীতে বাড়ছে রিকশার সংখ্যা, আর মিশ্র যানবাহন ব্যবস্থায় সড়কে গণপরিবহনের গতিরোধ করছে এই রিকশা। এতে তীব্র হচ্ছে যানজট, বাড়ছে বিশৃঙ্খলা। তাই অঞ্চলভেদে রিকশা চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এদিকে অবৈধ রিকশা চিহ্নিত করে শিগগিরই শৃঙ্খলায় আনার আশ্বাস সিটি মেয়রের। রাজধানীর রাস্তায় বিপজ্জনক যান নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজকের রিপোর্ট রিকশা নিয়ে। রিকশার নগরী ঢাকা। যানজটের চিত্রে রিকশাগুলো সুশৃঙ্খল মনে হলেও তা অনেকটাই বিশৃঙ্খলভাবে ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। আইন অমান্য করে যখন তখন বিভিন্ন রাস্তায় ঢুকে গতিশীল যানবাহনের গতি রোধ করছে ধীর গতির এই যানবাহন। তাই রিকশাকে এখনই শৃঙ্খলায় আনার তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। রিকশা যেন এক জায়গায় রিকশা আরেক জায়গায় না যেতে পারে, এদেরকে অবশ্যই একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। ডিসিপ্লিনটা প্রথমেই আসতে হবে নাম্বার তত্ত্বের দিক থেকে। ছোট্ট ছোট্ট গাড়িকে যত বেশি নিরুৎসাহিত করা যাবে, তখন গণপরিবহনটাকে কার্যকরী করা যাবে। ঢাকায় 5 লক্ষাধিক রিকশা চললেও কাগজে কলমে এর সংখ্যা 2 সিটি কর্পোরেশনে কত তা নিয়ে রয়েছে গড়মিল। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে রিকশাকে অঞ্চল ভেদে নিয়ন্ত্রণের পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। এক একটি অঞ্চলে অবশ্যই 3 থেকে 5 হাজারের বেশি রিক্সা থাকার প্রয়োজন নাই। আশেপাশ অঞ্চল থেকে আগত তাদেরকে ফেরত পাঠানো এবং যারা এই অনিয়ন্ত্রিত কার্যক্রমে লাইসেন্সকৃত কার্যক্রমের বাইরে রয়েছে তাদেরকে বিকল্প জীবিকার ব্যবস্থা করা। কিন্তু তারও আগে প্রয়োজন নগরপিতাদের পরিকল্পিত অভিযাত্রা। বেসরকারি জরিপে ঢাকার প্রায় 85% রিকশা অবৈধ। তাই এসব রিকশাকে নিয়ন্ত্রণে আনতে শিগগিরই পরিকল্পিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ঢাকা দক্ষিণের নগরপিতার। নিবন্ধনটা না বাড়িয়ে আমরা প্রথমে আগে আপনার অনুমোদিত যেগুলো অবৈধ রয়েছে সেগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। আমরা শীঘ্রই বসবো একটা বিশদ কোনো একটা পরিকল্পনার আওতায় নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বিষয়টাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় কিনা। একটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতিদিন অন্তত 85 লাখ ট্রিপ হয় কেবল রিকশাতেই। তাই বিপুল জনগোষ্ঠীর যাতায়াত আর এর সাথে জড়িত মানুষদের কর্মসংস্থানের কথা বিবেচনায় রেখেই উচ্ছেদের পরিবর্তে রিকশাকে কিভাবে শৃঙ্খলায় আনা যায় সেটি ভাববার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নির্যাতনে শফিকুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে জেলার সাপাহার কলমুডাঙ্গা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, ভোরে একদল ব্যবসায়ী ভারত থেকে গরু আনার সময় বাবুলঘাট বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে।
এ সময় অন্যরা পালিয়ে আসলেও শফিকুল বিএসএফ এর হাতে ধরা পড়ে। পরে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ফেলে যায় তারা। সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় বিএসএফ এর কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন 14 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান। একটু জোরে বলেন। ফেনীতে শিশু নির্যাতনের ঘটনায় নাসির নামে এক দোকান মালিককে আটক করেছে পুলিশ। নির্যাতিত শিশু আবুল হোসেন জানায় সে দাগনভূঞা উপজেলার বাংলা বাজারে এক ফার্নিচারের দোকানে কাজ করে। গত 1 আগস্ট প্রচন্ড জ্বর থাকায় আবুল হোসেনের দোকানের পেছনে বিশ্রাম নিচ্ছিল। এ সময় ওই দোকানের মালিক নাসির অসুস্থ আবুলকে ঘুম থেকে উঠিয়ে প্রচন্ড মারধর করে। এতে তার ডান হাত ভেঙে যায় এবং মেরুদণ্ডে আঘাত পায় সে। এরপর মাত্র 200 টাকা দিয়ে আবুলকে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ভূজপুরে পাঠিয়ে দেওয়া হয়। পরে আবুলের পরিবার তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নজরে আসলে মঙ্গলবার দাগনভূঞা থেকে নির্যাতনকারী নাসিরকে আটক করে ফেনী থানা পুলিশ। ধরে টান দিয়ে নেচে হেলাই দিছে আর 2-3 বার মাথারে মুসলমান উঠে ফুলের তো সারি দিছে। বিয়ে শিখেছি আর কি মারছে এবার করতে পারি না। আবুল হোসেন নামে যে শিশুটি ভর্তি হয়েছে, ওই যে মারামারির যে শিশুটি, সেটা এখন হচ্ছে আপাতত হচ্ছে অবজারভেশনে আছে। আর একটু সময় গেলে হচ্ছে বলা যাবে যে শিশুটির অবস্থা কি আর কি। আমরা শুনেছি যে তার মালিক কর্তৃক সে নির্যাতিত হয়েছে এবং সে হসপিটালে ভর্তি। এই ঘটনা শোনার সাথে সাথে আমরা পুলিশ পাঠিয়ে ঘটনার যে মূল হোতা তাকে গ্রেফতার করেছি। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির জন্য অবশেষে নিজস্ব অর্থে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কেনার অনুমতি পেয়েছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি বন্দরের নিজস্ব অর্থে যন্ত্রপাতি কেনার পক্ষে মত দেয় এ নিয়ে জটিলতার অবসান হয়। 2007 সালে বন্দরের সবচেয়ে বড় এই টার্মিনালটি তৈরি হলেও নানা জটিলতায় 8 বছরেও পুরোদমে চালু হয়নি। তবে বন্দর ব্যবহারকারীরা যন্ত্রপাতি কেনার পাশাপাশি এনসিটি পুরোদমে চালাতে স্বচ্ছতার ভিত্তিতে দ্রুত অপারেটর নিয়োগের দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। 2007 সালে 600 কোটি টাকা ব্যয়ে শেষ হয় চট্টগ্রাম বন্দরের 13 লাখ কন্টেইনার অপারেটিং ক্ষমতা সম্পন্ন এনসিটি নির্মাণের কাজ। এরপর অপারেটর নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও পরিচালন পদ্ধতি নিয়ে জটিলতা ও দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগে একের পর এক মামলার প্রেক্ষাপটে দীর্ঘ 8 বছরেও তা হয়নি। 2014 সালে বন্দর নিজস্ব অর্থে যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিলেও এ নিয়ে সংসদীয় কমিটি সহ বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠায় তা স্থগিত করা হয়। অবশেষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট পেয়ে এনসিটির জন্য প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে 10টি কি গেন্ট্রি ক্রেন কেনার প্রক্রিয়া শুরু করেছে বন্দর। একই সাথে চলছে অপারেটর নিয়োগের কার্যক্রম। আমরা খুবই আশাবাদী যে খুব সহসায় এনসিটি পূর্ণোদ্যমে তার কার্যক্ষমতা পালন করবে এবং এর ফলে যেটা হবে চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বেড়ে যাবে। নৌ পরিবহন মন্ত্রী জানান এনসিটি ছাড়া অন্যান্য জেটির জন্য যন্ত্রপাতি ক্রয় করা হবে। এক্ষেত্রে যেন দুর্নীতি না হয় সেটি নিশ্চিত করা হবে। কোনো ধরনের দুর্নীতি যেন না হয়, অনিয়ম যেন না হয় এবং আমরা ন্যায্য মূল্যে আমরা এটা পাচ্ছি, এইটা যদি নিশ্চিত করতে পারি তাহলে আমার ক্রয় করতে তো কোনো অসুবিধা নাই, আমরা সেটা নিশ্চিত করব। তবে ব্যবহারকারীরা বন্দরের সক্ষমতা বাড়াতে দ্রুততম সময়ে টেকসই যন্ত্রপাতি ক্রয়ের পাশাপাশি পিপিআর মেনে স্বচ্ছতার ভিত্তিতে এনসিটিতে অপারেটর নিয়োগের দাবি জানিয়েছেন। এই ভালো ইকুইপমেন্টগুলো যত তাড়াতাড়ি আসে ততই কিন্তু আমাদের আমদানি রপ্তানির উপর একটা যেটা নেগেটিভ প্রভাব ছিল সেটা দূর হয়ে এটা পজিটিভ দিকে যাবে। পিপিআর যেটা আপনার ফলো হোক, তারপরে গ্যাজেট যেন অনুসরণ করা হয়, যেগুলি আছে বেসিক জিনিস যেগুলো আছে ওগুলো যেন অনুসরণ আইনের, তাহলে না হলে কিন্তু যদি অনুসরণ তাহলে আইনের কিন্তু ফাঁক থেকে যাবে। বর্তমানে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড সিস্টেমে 5টি অত্যাধুনিক জেটির এই টার্মিনালের 2টি জেটি চলছে। এতে বছরে মাত্র 3.5 লাখ কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে। হাজরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে নরসিংদীর বেশিরভাগ সবজি ক্ষেত। নতুন করে চারা রোপণের প্রস্তুতি নিলেও বৃষ্টির কারণে অনিশ্চয়তায় কৃষকেরা। তাদের অভিযোগ, এতে বাজারে সবজির সরবরাহ কমায়, দাম বাড়লেও লোকসান গুনতে হচ্ছে তাদেরকে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য, কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বর্ষা মৌসুমের শুরুতেই টানা বৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন নরসিংদী জেলার সবজি চাষিরা। নষ্ট হয়ে গেছে বেগুন, কাকরোল, বরবটি, শসা, ঝিঙে, লাল শাক সহ সবজি ক্ষেত। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। অন্যদিকে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে নতুন করে চারা রোপণের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই, কিন্তু টানা বৃষ্টিতে তাতেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। যে কোনো ফসল আছে বলতে কিনু না, ওয়ার কাটা দুইবার দিছি, শেষ লাউর আলি লাগাইছি, সারা চালাইছে, এটা মজ্জা যাইতেছে। বৃষ্টি না হলে বাজার কম থাকতো, মাল বেশি হইতেছে, লাল শাক করতে পারতাম, মূলা করতে পারতাম, লাউ করতে পারতাম। বৃষ্টি না হতো তো এই আধা বিঘা মাটি মনে করেন 40 কেজি 50 কেজি সপ্তাহে 2 দিন কাটতাম। তো বৃষ্টি মরে থাকা আমাদের এই সবজিটা আপনার ওই বৃষ্টির ইয়াতে গাছ মরে গেছে, এই জন্য সবজির একটু ক্রাইসিস বাজার। দাম ভালো থাকার কারণেও আমাদের পোষাইতেছে না, এবং বর্তমান কীটনাশকের দামে এবং মজুরিয়ে কোনোটা আমাদের পুরোপুরি লস। সবজি উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহে ঘাটতি দেখা দেয়ায় দাম বেড়েছে। ফলে চাহিদা অনুযায়ী সবজি কিনতে পারছেন না পাইকারি ক্রেতারা। আমদানি মাল আমদানি মনে করেন দাম সস্তা, আমদানি নাই মাল দাম বেশি। বৃষ্টি বাদলে মনে করেন কাঁচা মাল অনেক কম উঠে, এর লেগে অনেক দাম বেশি। আঙ্গুর লাভ হয়, লস হয়, লস হলে আঙ্গুর করুন লাগে, কি করবো? 40-38 টাকা কেজি লাগছে, মনে করেন কেজিতে 4-5 টাকা খরচ হয়, মনে করেন টাকা গিয়ে 45 টাকা বেচলো, মনে করেন আঙ্গুর ব্যবসা হয় না। অবশ্য জেলা কৃষি কর্মকর্তার দাবি, বর্ষা মৌসুমে বৃষ্টিপাতে সবজির ক্ষয়ক্ষতির পরিমাণ কম। অনেক সময় দেখা যায় জমিতে পানি উঠলে তখন গাছ মারা যায়। যেসব জমির শিকড় মানে পানি নিচে চলে গেছে, মাটির তলে হয়তো সেটা আমরা টের পাইনি, সেক্ষেত্রে হয়তো কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। রবি ফসল বা পরবর্তীতে ফসল সেগুলো হয়তো একটু লেট হবে। বর্ষা মৌসুমে নরসিংদী জেলায় 7,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এবার বৃষ্টিপাত হয়েছে 1648.32 মিলিমিটার। সময় সংবাদ, নরসিংদী। 2010 সালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসার ইউনিট চালু করা হয়। এরপর 3 বছর পর যন্ত্রপাতি বিকল হওয়ার কারণে 2 বছর বন্ধ থাকে। তবে চলতি বছরের শুরুতেই আবারও ইউনিটটি পুরোদমে চালু হয়েছে। লোকবল বাড়ানো হলে ক্যান্সার রোগীদের বিদেশ যাওয়া কমে আসবে বলে মনে করেন এই ইউনিটে কর্তব্যরত ডাক্তার ও টেকনোলজিস্টরা। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1.5 বছর আগে মেহেরপুরের বিলকিস বেগমের ধরা পড়ে ব্রেস্ট ক্যান্সার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের পর কেটে ফেলা হয় তার বাম স্তনটি। এরপর রেডিওথেরাপি ও কেমোথেরাপি দিতে কলকাতায় ঠাকুরপুকুরে যেতে পরামর্শ দিয়েছিলেন অনেকে, কিন্তু সেখানে খরচ হবে প্রায় 1 লাখ টাকা। এ অবস্থায় সেই থেরাপি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সজিমেকে দিতে পারছেন মাত্র 10,000 টাকায়। শুধু বিলকিস নন, উত্তরাঞ্চলের রাজশাহী, দিনাজপুর, রংপুর থেকে অনেক ক্যান্সার রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। অল্প খরচে রেডিওথেরাপি ও কেমোথেরাপি সহ ক্যান্সার রোগের চিকিৎসা নিতে পেরে খুশি রোগীরা। ইন্ডিয়াতে থেরাপি দেওয়ার আপনার আমাকে 90,000 টাকা চাইছিল, 25টা থেরাপি 90,000 টাকা চাইছিল, আর এখানে আমি 25টা থেরাপি আমি 22,000 টাকা আমি পাচ্ছি। আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আমি এখানে চিকিৎসা নিতে আইছি, এখানে চিকিৎসা পেলে ভালো হয়, ওই জন্য আইছি। খরচা কম, কিন্তু রেডিওথেরাপি দেওয়ার জন্য এখানে আসছি। চিকিৎসা সেবা ঠিকমতো চললেও ক্যান্সার চিকিৎসায় অত্যাবশ্যকীয় মেডিকেল ফিজিওসিস্ট পদটি এখনো সৃষ্টি করা হয়নি। মেশিন সরবরাহকারী সংস্থার ফিজিওসিস্ট দিয়েই চালানো হচ্ছে এখানকার চিকিৎসা। এই সেন্টারে যদি মেডিকেল ফিজিক্স এবং টেকনোলজিগুলো যদি পর্যাপ্ত পরিমাণ থাকে, আমরা এখন যে পেশেন্ট ট্রিটমেন্ট দেই, পেশেন্ট ট্রিটমেন্ট ভলিউমটা আরো বাড়বে। আমরা যারা এখানে বর্তমানে আছি খুব অল্প সংখ্যক ডাক্তার, টেকনোলজি, ফিজিসিস্ট, যা রোগীর আমাদের যে পরিমাণ রোগী সে পরিমাণ আমাদের জনবল এখানে নাই। অপারেশন, রেডিওথেরাপি ও কেমোথেরাপি এই 3 ভাবেই ক্যান্সার চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এই হাসপাতালে। এখানে শহীদ মেডিকেল হাসপাতালে যে মেশিনটি বর্তমানে রয়েছে রেডিওথেরাপি দেওয়ার জন্য, সেটি বিশ্বমানের মেশিন। এখানে সব ধরনের ক্যান্সার চিকিৎসা দেওয়া সম্ভব। ক্যান্সার চিকিৎসা কাজে যন্ত্রগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবং প্রচারণা অব্যাহত থাকলে রোগীদের বিদেশ যাওয়া কমে আসবে বলে মনে করেন হাসপাতালের পরিচালক। উত্তরবঙ্গের বিরাট জনগোষ্ঠী এখানে আসছেন ক্যান্সার চিকিৎসা নিতে, এবং আমি আশা করি স্বল্প সময়ে এবং স্বল্প খরচে সরকারিভাবে এই সেন্টার থেকে চিকিৎসা সেবা তারা পাবেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত হাসপাতালে 225 জন রোগীকে রেডিওথেরাপি এবং 2000 রোগীকে কেমোথেরাপি দেওয়া হয়েছে। ক্যান্সার চিকিৎসায় এই ইউনিটে কাজ করছেন 3 জন ডাক্তার, 1 জন ফিজিওসিস্ট ও 3 জন টেকনোলজিস্ট। সময় সংবাদ, বগুড়া। দেশের বাইরের খবর। যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হল ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সহধর্মিণী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠান। বুধবার স্থানীয়
সময় সকালে অনুষ্ঠিত এ অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির লোদি রোড শ্মশানে শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। মঙ্গলবার স্থানীয় সময় 10:51 দিল্লির আর্মি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ফার্স্ট লেডি। তিনি দীর্ঘদিন ধরে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা ও হৃৎপিণ্ড জটিলতায় ভুগছিলেন। এদিকে আজ সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। निधन हो गया था। वे 74 साल। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 18 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনীর বরাতে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। তালেবান বিরোধী অভিযানের অংশ হিসেবে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় এই হামলা চালানো হয়। তবে নিহতরা কোনো সংগঠনের সদস্য তা জানায়নি সেনাবাহিনী। এ সময় জঙ্গিদের বেশ কয়েকটি গোপন আস্তানা গুড়িয়ে দেওয়া হয়। শাওয়াল উপত্যকা পাক তালেবানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এর আগে সোমবার উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এলাকায় সরকারি বিমান হামলায় তেহরিকি তালেবানের 65 জঙ্গি নিহত হয়। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার সিলভানে বিচ্ছিন্নতাবাদী কুর্দি বিদ্রোহী ও তুর্কি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য বলে নিশ্চিত করেছে তুর্কি সংবাদ মাধ্যম। কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির জেলার শহরটিতে সোমবার রাত থেকে কারফিউ জারি করে সেনাবাহিনী। বিশেষ অভিযানে অংশ নেয় প্রায় 700 পুলিশ ও সেনা সদস্য। সেনা সূত্র জানায়, স্থানীয় একটি সড়কে কুর্দি বিদ্রোহীদের দেয়া ব্যারিকেড সরাতে গেলে সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে পিকেকে বিদ্রোহীরা। 1984 সাল থেকে এখন পর্যন্ত কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকের সঙ্গে সামরিক বাহিনী সংঘর্ষে 40,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা, অনেকের পা নেই, হাত নেই, তবে ইচ্ছা শক্তিতে সমাজের অনেকের চেয়ে তারা শক্তিশালী। মনের জোর দিয়ে তারা খেলছেন কঠিন কৌশলের খেলা ক্রিকেট। বিসিবি প্রথমবার গঠন করেছে শারীরিক প্রতিবন্ধী জাতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় 5 জাতির আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখন চলছে অনুশীলন। সাভার বিকেএসপি থেকে ফিরে সমাজের এই বিশেষ প্রতিভার ক্রিকেটারদের কথা জানাচ্ছেন শান্ত বিশ্বাস। ইচ্ছা থাকলে উপায় হয়, এই প্রবাদ বাক্যটি প্রায় মিলে যায় এই ক্রিকেটারদের বেলায়। বল হাতে কিংবা ব্যাট হাতে সব ক্ষেত্রেই লক্ষ্যে অবিচল। ক্রিকেট দিয়েই তারা ওড়াতে চান লাল সবুজের পতাকা, কিন্তু তাদের রয়েছে অনেক বড় বাধা, যে বাধা মানসিক নয়, শুধুই শারীরিক। অনেকের হাত নেই, অনেকের আবার পা নেই, কৃত্রিম পা দিয়ে খেলছেন। কারো দুপা ঠিকভাবে বসে না, কিন্তু দমে যাননি। সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে অসীম স্বপ্নের পথে ছুটছেন এই ক্রিকেটাররা। প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠন করেছে জাতীয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। ক্রিকেট হচ্ছে শারীরিক শক্তির খেলা, তবে এদের রয়েছে অনেক দুর্বলতা, কিন্তু মনে আছে অদম্য ইচ্ছা শক্তি। টিমে আমাকে নিবে কিনা, যেহেতু আমার প্রবলেম আছে, ওরকম চিন্তা করতাম। তারপরেও খেলাধুলা চালাই গেছি, মানে থমকে যাই নাই। ডিফারেন্ট ক্যাপেবল পারসন, আমরা ডিজেবল না, আমরা নিজেকে মনে করি আমরা ডিজেবল না। ব্যাট করতে গেলে, ক্যাচ ধরতে গেলে, গ্রাউন্ড ফিল্ডিং করতে গেলে প্রবলেম হয়। দেন তারপরে কি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। মানুষ যদি চেষ্টা করে ভিতরে সবকিছু করতে পারে। কিভাবে আয়ত্ত করলেন ক্রিকেটের কঠিন সব কৌশল, কেনই বা এলেন ক্রিকেটে, কতই না প্রশ্ন। তবে মনের জোর দিয়ে কষ্ট হলেও তারা সৃষ্টি করতে চান সাকিব মাশরাফির মতো নতুন নতুন ইতিহাস। আমার আইডল হচ্ছে মাশরাফি ভাই। মাশরাফি রুবেলের মতো অতদূর যাইতে পারবো না, বাট যতদূর পারি মন প্রাণ লাগাই করবো কাজটা। খেলে যদি দেশের জন্য কিছু একটা করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করবো। সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ রেজাল্টটাই এই ড্রিম। 2রা সেপ্টেম্বর ঢাকায় হবে শারীরিক প্রতিবন্ধীদের 5 জাতির আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। এজন্য প্রস্তুত হচ্ছে বাংলার এই টাইগাররা। ওরা কখন নিজেকে ডিসেবল ভাবে না, ওরা ভাবে যে হ্যাঁ ওরাও কিছু করতে পারে। তাদের অনেক প্যাশন এবং তারা অনেক কমিটেড এবং তারা অনেক এফোর্ট দিচ্ছে। সমাজের 8-10 জন মানুষের মতো ওনারা সুস্থ নন, তারপরও শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়ে লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে ওড়ানোর জন্য এভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আর তাদের এই পরিশ্রম যদি সফলতার মুখ দেখে, তাহলে হয়তো সাকিব মাশরাফির পরে এরাও বাংলাদেশের ক্রিকেটের পতাকা উজ্জ্বল করবেন বিশ্বের বুকে। বিকেএসপি থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ, সাভার।
এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাংবাদিক প্রবীর শিকদারের জামিন মঞ্জুর, রিমান্ডের মেয়াদ শেষের আগেই নেওয়া হলো আদালতে। কুষ্টিয়ায় শোক দিবসের র্যালিতে নিহত সবুজ হত্যা মামলার আসামি জাকির ক্রসফায়ারে, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, এখনো ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত আনিস। বাড্ডায় ট্রিপল মার্ডারের 5 দিনের মাথায় আবারও রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অস্ত্র কিনতে অর্থ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের 3 আইনজীবীকে আটক করেছে র্যাব। এবং মানি লন্ডারিং আইনে পরিবর্তন আনায় অপরাধ দমনে গতি ফেরার আশা বাংলাদেশ ব্যাংকের, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।